বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেখে অনেকে আমাকে মেসেজ করেছেন যে ভাইয়া আসলে ফ্রান্স এবং স্পেনের ওয়ার্ক পারমিট নিয়ে একটু কথা বলেন। তো এই জন্য এই রিকোয়েস্টে মূলত এই ভিডিওটা তৈরি করা। তো ওয়ার্ক পারমিট ভিসা আপনারা আবেদন করতে পারবেন কি না ফ্রান্স এবং স্পেনে, দুইটা কান্ট্রির কথা বলবো, কিন্তু স্পেনের কথা আগে বলি যে আপনারা ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করতে পারবেন কি না। তো অনেকে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেখে থাকেন যে আসলে ওয়ার্ক পারমিট ভিসায় স্পেনে অথবা ফ্রান্সে আপনার 3 মাসে 6 মাসে নিয়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে বিষয়গুলো আপনাকে বুঝতে হবে যে ওয়ার্ক পারমিট ভিসা আপনাকে আদৌ ওইখানে আবেদন করতে পারবেন কিনা অথবা আপনি এলিজেবল কিনা। কারণ আপনার স্পেন এবং ফ্রান্সে যদি আপনি ওয়ার্ক পারমিট ভিসা আপনি যেতে চান তাহলে ওদের রিকোয়ারমেন্ট, অনেকগুলো রিকোয়ারমেন্ট আপনাকে ফিল আপ করে কিন্তু যেতে হবে। তো এগুলো ফেসবুকের বা বিভিন্ন জায়গার বিজ্ঞাপন দেখে কিন্তু আপনাকে আপনি যদি আবেদন করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি হয়তো বা কোনো একটা বিপদে পড়ে যেতে পারেন বা আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন ফ্রান্স এবং স্পেনে আসলে আপনি ট্রাই করবেন কি না। প্রথমে একটু বলি যে আসলে স্পেন এবং ফ্রান্সে কোন কোন ক্যাটাগরি ভিসা হয়ে থাকে। আপনার ওইখানে স্টুডেন্ট আপনার ভিসা হয়ে থাকে হচ্ছে আপনার ভিজিটর ভিসা, হয়ে থাকে হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা। কিন্তু আপনি যদি বাংলাদেশে অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন 2012 সালের পর থেকে ফ্রান্স এবং স্পেনে কিন্তু এখন পর্যন্ত ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু খুবই একদম সীমিত আকারে বলতে আপনার যদি সার্টিফিকেট থাকে, আপনি যে কাজে যাবেন ওই কাজে যদি এক্সপিরিয়েন্স থাকে এবং ওইখানে যদি আপনি ইন্টারভিউ দিয়ে যদি ওইখানে যদি আপনি টিকেন তাহলে কিন্তু আপনি ওইখানে অ্যাপ্লাই করতে পারবেন। ওয়ার্ক পারমিট বের করতে হলে আপনাকে রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে হবে। আপনাকে অবশ্যই এলিজিবল হয়ে কিন্তু আপনি ওয়ার্ক পারমিটের জন্য অবশ্যই আপনারা আবেদন করবেন, না হয় কিন্তু আপনি ঝামেলায় পোয়াবেন অবশ্যই। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, ওইখানে কীভাবে ওয়ার্ক পারমিটটা আসলে ইস্যু হয়। ওয়ার্ক পারমিট ওইখানে যখন আপনারা আবেদন করবেন কোনো একটা শপ, কোনো একটা কোম্পানিতে, কোনো একটা মালিকানাধীন যে কোনো একটা ফার্ম হাউসে, আপনারা অবশ্যই ওইখানে আপনারা ডকুমেন্ট দিতে হবে এবং ইন্টারভিউ নেবে এবং মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল নিলে, অ্যাপ্রুভাল যখন নিতে পারবে তখন আপনার এটা ওয়ার্ক পারমিট ইস্যু হবে। পরবর্তীতে আপনি স্পেনের যে অ্যাম্বাসি আছে ওইখানে বা বিএফএস আছে ওইখানে আপনি ডেট নিতে হবে। ডেট নিয়ে তারপর হচ্ছে অ্যাম্বাসিতে আপনি যাবেন, নিজে ফিঙ্গার দিবেন এবং ভিসা কালেক্ট করবেন। পরবর্তীতে আপনি ফ্লাইট করে টিকিট করে আপনি ওইখানে যাবেন। তো আপনি এই ধাপগুলো কিন্তু আপনাকে শেষ করে কিন্তু আপনি স্পেনে আপনি পাড়ি দিতে পারবেন, সেম কিন্তু ফ্রান্সেও। এখন অনেকে বলে যে আমার কাছে স্পেন অথবা ফ্রান্সের ওয়ার্ক পারমিট আছে, আপনারা আবেদন করেন। তো আপনারা এইগুলো থেকে অবশ্যই কিন্তু আপনারা সতর্ক থাকবেন এবং অবশ্যই বুঝে শুনে জমা দেবেন। যদি একদমই কাছের নিকট আপনার আত্মীয় হয়ে থাকে অথবা নিয়ে থাকে সরাসরি আপনার, তাহলে আপনারা হয়তো কাজ করবেন, না হয় আপনারা অবশ্যই সতর্ক হয়ে তারপরে পরবর্তীতে কাজগুলো করার চেষ্টা করবেন। আর আপনাদেরকে ভিসার রেশিও যদি বলি তাহলে স্পেনের যদি কথা বলি, ভিসার রেশিও মোটামুটি যদি ওয়ার্ক পারমিট এভাবে বের হয় তাহলে আপনি অবশ্যই আপনি ভিসা পাবেন। আর ওইখানে আপনারা স্থায়ীভাবে কিভাবে আপনারা বসবাস করতে পারবেন এই বিষয়টা একটু ক্লিয়ার করি। আপনারা যারা ওইখানে আছেন অলরেডি, আপনারা প্রথম হচ্ছে ওইখানে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড আপনার 2 বছর, পরবর্তীতে 1 বছর, 5 বছর যখন আপনি ওইখানে থাকবেন পরবর্তীতে পিআরের জন্য আবেদন করবেন। যখন আপনারা পিআর মানে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড আপনারা পাবেন তখন হচ্ছে আপনারা ওইখানে 10 বছর যখন স্টে করবেন টোটাল, পরবর্তীতে ধাপ হচ্ছে আপনি ওইখানে ওদের পাসপোর্টের জন্য আপনি আবেদন করতে পারবেন। আপনি তখন স্পেনের যে পাসপোর্ট আপনি আবেদন করে আপনি যখনই পাবেন তখনই হচ্ছে আপনি ওইখানে নাগরিকত্ব আপনারা ওইখানে থাকতে পারবেন স্থায়ীভাবে। তাছাড়া ওইখানে যারা অবৈধভাবে আছেন, বিভিন্ন দেশ থেকে অলরেডি এসেছেন অথবা অবৈধভাবে ওইখানে থাকছেন অনেক দিন থেকে, আপনারা কিন্তু ডকুমেন্টেশন স্পেনে কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন। কিভাবে? ওইখানে আপনারা অবশ্যই লয়ার ধরে বা যারা কাজ করে তাদের মাধ্যমে আপনারা ওইখানে ডকুমেন্টেশন তৈরি করে পরবর্তীতে ওইখানে আপনারা ট্যাক্স আপনারা চালাতে হবে। ট্যাক্স আগে ছিল আপনার 36টা ট্যাক্স, যখন আপনারা ওইখানে পে করবেন পরবর্তীতে কিন্তু আপনি ওইখানে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড কিন্তু পেয়ে যেত। এখন কিন্তু এটা 24টা, আপনার 24টা আপনার ওইখানে যদি আপনারা কেউ যদি ট্যাক্স পে করে থাকে তাহলে কিন্তু সে টেম্পোরারি রেসিডেন্ট কার্ডের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং খুব সহজে ওইখানে আপনাদের কিন্তু আপনাদের টেম্পোরারি রেসিডেন্ট কার্ড হয়ে গেলে আপনি ওইখানে খুব সহজেই কিন্তু আপনি ওইখানে কাজ করতে পারবেন এবং থাকতে পারবেন এবং দেশে আসতে পারবেন, দেশ থেকে আবার যেতে পারবেন।
তো এটা হচ্ছে স্পেনের। এবং ফ্রান্সের কিছু নিয়ম আছে, ওইগুলো খুবই কঠিন। আপনারা যারা লয়ারদের ওইখানে অবৈধভাবে অনেক দিন থেকে আছেন, দেখা যায় আপনার স্পেনের মতন কিন্তু আপনার ফ্রান্সে কিন্তু এই নিয়ম নাই 24টা ট্যাক্স বা 36টা ট্যাক্স ওইখানে আপনারা পে করলে আপনাদেরকে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড দেবে। ওই ফ্রান্সের কিন্তু টোটালি নিয়ম কিন্তু আপনার অনেক চেঞ্জ। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। ইনশাল্লাহ যারা সামনে আপনারা স্পেন অথবা ফ্রান্সে আপনারা স্থায়ীভাবে হতে চান, আপনারা চেষ্টা করবেন যে দেশগুলোতে ডকুমেন্টেশনের অথবা আপনারা ওইখানে লিগ্যালিটি হওয়াটা সহজ, সেই দেশগুলোতে আপনারা হওয়ার জন্য। অনেকেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনারা দেখা যায় বিভিন্ন ছোট ছোট আপনারা দেশগুলোতে যান, ওইখান থেকে সেন্ট্রাল ইউরোপে যান। সেন্ট্রাল ইউরোপে গিয়ে দেখা যায় ওইখানে কাজের একটা সমস্যা মানে পেতে হয়, কাজের সমস্যা হয়, তারপর হচ্ছে থাকার সমস্যা, খাওয়ার সমস্যা এবং ডকুমেন্টেশনের সমস্যা। তো স্পেনের মধ্যে আপনারা খুব সহজেই কিন্তু ওইখানে ডকুমেন্টেশন আপনারা পেয়ে যেতে পারেন। আপনারা অবশ্যই লয়ার ধরে যদি ওইভাবে আপনারা সঠিকভাবে কাজ করে থাকেন। তো প্রত্যেকের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।